আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। শান্তি বর্ষিত হোক সবার উপরে। এই মুহূর্তে এই ভিডিওটা যারা দেখা শুরু করেছো বা করেছেন, স্টুডেন্ট, শিক্ষক, অভিভাবক, যে কোনো স্তরের মানুষজন, ক্লাস এইটের এইটা হইল একেবারে একটা বেসিক কনসেপ্ট। ফিজিক্সের ইলেকট্রিসিটির যেই অংশটুকু আছে, এটা তো ক্লাস এইট, ক্লাস নাইনে এবং টেনে গেলে আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি এবং কারেন্ট ইলেকট্রিসিটি দুইটাই পড়ব। তো স্ট্যাটিক বলতে বোঝায় যেটা স্থির স্থির আবদ্ধ, কিন্তু চলতরিৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি যেটা এই অধ্যায়ের একটা হালকা আলাপ আছে, সেটা বলতে বোঝায় যে বিদ্যুৎ প্রবাহটা প্রবাহিত হয়, চলে। তো আজকে এই অধ্যায়টা ক্লাস এইটের স্টুডেন্টদের হিসাবে এখানে যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে বর্তনী ও চলবিদ্যুৎ। এখন বর্তনী শব্দটাকে ইংলিশে সার্কিট বলে। সার্কিট একটা কমপ্লিট প্যাথওয়ে, কমপ্লিট প্যাথওয়ে। আর চলবিদ্যুৎটা হইল কারেন্ট ইলেকট্রিসিটি, মানে যে বিদ্যুৎ প্রবাহটা চলমান থাকে, বিদ্যুৎ প্রবাহটা চলমান থাকে। আজকের ক্লাসে আমি মোটামুটি 1 ঘন্টা 35 মিনিটের মতন বা তার চেয়েও কম হবে চেষ্টা করব জিনিসটাকে একটু এক্সপ্লেইন করার। তো এখন কথা হচ্ছে, স্যার এই অধ্যায়ে আমরা আসলে শিখতে চাই কি কি শিখতে চাই? এই অধ্যায়ে আমাদের প্রথম শেখার জায়গাটা হচ্ছে আমাদেরকে বিভব বুঝতে হবে। বিভব 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 পার্থক্য বুঝতে হবে, তড়িৎ বিভব বুঝতে হবে, হ্যাঁ, ভোল্টেজ বুঝতে হবে। তারপরে আমরা বর্তনী বোঝার চেষ্টা করব। বর্তনী বোঝার আগে আমরা তড়িতের প্রবাহটা বোঝার চেষ্টা করব, যে তড়িৎ প্রবাহিত হয় এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, কি যায় আসলে, আসলে কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের মধ্যে কোনটা যায়, কেন মুভ করে, মুভ করার রিজনটা কি। এই দুইটা জিনিস বোঝার পরে আমরা তড়িৎ প্রবাহের প্রকারভেদ বুঝবো, টাইপস অফ কারেন্ট। হ্যাঁ, আমরা তড়িৎ প্রবাহের প্রকারভেদ, পর্যাবৃত্ত এবং অপর্যাবৃত্ত প্রবাহ দুইটা বুঝবো। এরপরে আমরা বোঝার চেষ্টা করব যে আমি যদি মোটা দাগে চিন্তা করি, অ্যামিটার, ভোল্টমিটার এবং ওহমের সূত্র। আগে আমরা ওহমের সূত্রটা বলি। ওহমের সূত্র, ওহম এটা একজন বিজ্ঞানীর নাম। হ্যাঁ, এইটা একটা বিজ্ঞানীর নাম। ওনার পুরা নাম হচ্ছে জর্জ সাইমন ওহম। ওহম, তো আমরা এটাকে বলি হচ্ছে ওহমস ল। ওহমস ল, ওহমস ল, ওহমের সূত্র। আচ্ছা, এটা গেল ওহমের সূত্র। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে ওহমের সূত্রের পরে আমাদেরকে অ্যামিটার আর ভোল্টমিটার বোঝা লাগবে। তাহলে এই চ্যাপ্টারে আমরা যে জিনিসগুলোকে নিয়ে একটু পড়ানোর চেষ্টা করব আজকে, অ্যামিটার ও ভোল্ট মিটার। এই জিনিসগুলা কিন্তু খুব একটা কঠিন, এগুলো হচ্ছে যন্ত্র, যে যন্ত্র দিয়ে আমরা কোনো কিছুকে পরিমাপ করি। যেমন আমরা বাজারে গেলে কোনো কিছু যদি কিনি, তাহলে সবজির দোকানদার অথবা আমরা বাইরে থেকে যখন কোনো কিছু কিনি, আমরা বলি না 1 কেজি আটা, 2 কেজি চাল, 3 কেজি মাংস, এরকম বলি। তো তো যখন বলি তখন সে কোনো একটা কিছু মেপে দেয়। তো কোনো একটা বর্তনীতে, সার্কিটে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হয়, কতটুকু বিভব পার্থক্য আছে, কতটুকু তড়িৎ বিক্ষেপ আছে, এগুলা বোঝা যায় হচ্ছে অ্যামিটার, ভোল্টমিটার। আরেকটা যন্ত্র আছে, এটা নামটা শুনে রাখো, এটার নাম হচ্ছে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার, এটার নাম হচ্ছে গ্যালভানোমিটার। হ্যাঁ, গ্যালভানোমিটার। 6 নাম্বার পয়েন্ট হচ্ছে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার বা বিদ্যুতের ব্যবহার বোঝা লাগবে আমাদের। হ্যাঁ, বিদ্যুতের ব্যবহার এটা কেমন, বিদ্যুতের বিদ্যুতের ব্যবহার, এটাকে কি করে আমাদেরকে সেফলি এটা এনশিওর করতে হবে। আমাদের মূল টপিক হচ্ছে এগুলা, আমাদের মূল টপিক হচ্ছে এগুলো আজকে। ঠিক আছে, আমি প্রথমে আগে একটা জিনিস দিয়ে স্টার্ট করি, সেটা হলো, স্যার কারেন্ট বোঝার জন্য কি বোঝা লাগবে? তো তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবা বা আপনারা যারা টিচাররা বৃত্তি পরীক্ষার্থীদের জন্য পড়ান, তো উভয় ক্ষেত্রে বলছি যে কনসেপ্ট যখন ক্লিয়ার থাকবে তখন একটা জিনিসকে বুঝে লিখতে পারা যায়। তো যেহেতু আমাদের লেখাপড়ার মান আমার পরীক্ষার রেজাল্টের উপর নির্ভর করতেছে, আমি যদি পরীক্ষায় 100-এ 98 পাই, তাহলে দেশ এবং জাতি মনে করবে যে আমি অনেক ভালো পারি, এবং এটা মানে আসলে ভালো পারা। তাহলে এটার জন্য লেখার দক্ষতা অর্জন করা লাগবে। হ্যাঁ, লেখার দক্ষতা। সো স্যার, আমি বিভব আর প্রবাহ জিনিসটাকে একটু বোঝানোর জন্য একটু বইয়ে নিয়ে যাই। বইয়ে তোমরা তোমাদের
চ্যাপ্টারটা পড়ছো, তোমরা জানো যে আমি বইটা দাগানো সহ কনসেপ্ট পড়াই, এবং এই দাগানো বই তোমাদের কাছে অলরেডি আছে। আমি দাগানো বইয়ের পিডিএফ দিয়ে দিছি। কেন এটা দাগায়? এই কারণে যেন তোমরা যারা আমার সাথে আসো তোমরা বুঝতে পারো যে কোন লাইন ইম্পর্টেন্ট, কোন লাইন ইম্পর্টেন্ট না, এটা যেন তোমরা বোঝো। একটা একটা নর্মাল জিনিস খেয়াল করো, দেখো লেখা আছে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন সমূহ বিন্যস্ত আছে। এটা আমরা তো পড়ছি আগে, আমরা জানি যে একটা পরমাণুতে ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসের বাইরে থাকে, মানলাম। তো এখন কিছু কথা আছে লেখা যে কিছু কিছু পদার্থের, এই যে কিছু কিছু যে পদার্থ বললো না, এরা কারা? সবাই না। যেমন কাঠ, তুমি চিন্তা করে দেখো, এরা কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না। কাঁচ, এরা বিদ্যুৎ পরিবহন করে না। প্লাস্টিক বিদ্যুৎ পরিবহন করে না। তো বিদ্যুৎ পরিবহন মানে কি? যাদের এই যে কিছু নিউক্লিয়াসের সাথে কিছু ইলেকট্রন দুর্বলভাবে যুক্ত থাকে। তো দুর্বল সবলটা কেমন স্যার? সাধারণত কারা দুর্বলভাবে যুক্ত থাকে? আমি বলবো এখানে চিন্তা করে নাও, এটা হচ্ছে ধাতু। ধাতুগুলা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী। এখানে দেখো লেখা আছে যে এই সকল পদার্থে ইলেকট্রন সমূহ সহজে চলাচল করতে পারে এবং এদেরকে পরিবাহী বলে। ইংলিশে এটাকে বলা হয় কন্ডাক্টর। কন্ডাক্টর, পরিবাহী। তাহলে আমি আজকে প্রথম যে কন্টেন্টটা তোমাদেরকে বলছি সেটা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী। শব্দটা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী। তাহলে এটা হচ্ছে ইলেকট্রিক কন্ডাক্টর। ইলেকট্রিক কন্ডাক্টর। তাহলে এই যে কন্ডাক্টর মানে যে পরিবহন করে, এই যে ধর্মটা যে পরিবহন করতেছে, এটাকে ইংলিশে বলা হয় কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি মানে এটাকে বাংলায় বলা হয় পরিবাহিতা। তার মানে ও বিদ্যুৎ পরিবহন করে, এটা তার বৈশিষ্ট্য, ধর্ম বা বৈশিষ্ট্য। তাহলে এই যে কন্ডাক্টর শব্দটা হচ্ছে একটা নাম, ওর নাম, ও ইলেকট্রিক কন্ডাক্টর, ও বিদ্যুৎ পরিবহন করে। কারা? সকল ধাতুসমূহ। তাহলে এখানে একটা লাইন আমি লিখতে পারি যে ধাতুসমূহ বিদ্যুৎ পরিবহন করে। এটা গেল তোমার বইয়ের প্রথম প্যারার হালকা ব্যাখ্যা। আমি বইটাকে কেন ধরতেছি জানো? কারণ বোর্ড বই আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়াই তখন বইটা মুখ্য বিষয় হয় না, তখন হলো কনসেপ্ট মুখ্য বিষয়। তোমাদের যে লেভেলটা ক্লাস 8-এর, তোমরা তো অনেকটা বই কেন্দ্রিক। তোমাদের মধ্যে যারা হচ্ছে একটু ইন্টারমিডিয়েট মানে ইন্টারনেটে আসো বা খোঁজো যে কোথায় ভালো সোর্সেস আছে, তাদেরকে বলছি বইটা সহ একটু দাগানোটা ইম্পর্টেন্ট। তাহলে তুমি আমার সাথে রিলেট করতে পারবা। এখন দেখো এখানে কিছু কথাবার্তা এবং কিছু ছবি আছে, আমি আস্তে আস্তে ছবিগুলো বোঝাবো যে কোনটা কি। এই যে এই ছবিটা হচ্ছে একটা সার্কিটের ছবি, মানে একটা বিদ্যুৎ পরিবহন করার বা বিদ্যুৎ পরিবাহীর একটা কমপ্লিট রাস্তা। আর এখানে দেখো 3টা বাল্ব পাশাপাশি আছে এবং এরা স্বাভাবিকভাবে বিদ্যুৎ পরিবহন করে এবং পর করে। কিন্তু এইখানে বিষয়টা একটু আলাদা। এইটা অ্যাকচুয়ালি হইল শ্রেণীবর্তনী বা শ্রেণী সমাবেশ বা শ্রেণী সমবায়, আর এটা হচ্ছে সমান্তরাল সমাবেশ বা সমান্তরাল সমবায়। এখানে পরপর মানে বাল্বগুলা লাগানো আছে, পরপর লাগানো আছে। এবার একটু নিচে, একটু নিচে এইখানে যে কন্টেন্টটা আছে সেটা হচ্ছে এই তড়িৎ বিভব এবং তড়িৎ প্রবাহ। এটা একটু বোঝানোর জন্য আমি চেষ্টা করছি। এখন এটা বোঝার জন্য দুইটা ব্যক্তিকে চিন্তা করো। মনে করো যে এইটা একজন ব্যক্তি আর এইটা আরেকজন ব্যক্তি। ধরো তুমি এবং তোমার বন্ধু, ধরো তোমার নাম ধরো সে ফর এক্সাম্পল এক্স এবং তোমার বন্ধুর নাম হচ্ছে ওয়াই। এটা যে কোনো নাম হতে পারে। এখন তুমি চিন্তা করো তোমার কাছে তুমি সামহাও কি বলবো তোমাকে, জ্ঞানের অর্জন বা জ্ঞান বা টাকা দিয়ে বলি, যদিও টাকা মানে সিম্বলাইজ করাটা ঠিক না, আমি বলছি ধরো তোমার কাছে 100 টাকা আছে, 100 টাকা, আর তোমার বন্ধুর কাছে 10 টাকা আছে। এখন তোমাদের দুইজনের মধ্যে অবশ্যই টাকার পার্থক্য আছে। এখন তোমরা আসলে কে কার কাছ থেকে টাকা চাইতে পারো? তোমার বন্ধু যে কম, সে তোমার কাছ থেকে টাকা চাইতে পারে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। অস্বাভাবিক ব্যাপার কোনো কিছু আমি এখানে এক্সাম্পলে আনতেছি না। এখন কথা হইলো, তাহলে তোমার বন্ধু যখন টাকা চাইবে তখন তুমি যখন টাকা দিবা,
তুমি যখন টাকা দিবা, তুমি কত টাকা দিতে পারবা? তুমি কত টাকা দিতে পারবা? তুমি ঠিক তত টাকা দিবা যত টাকা দিলে দুইজনের টাকার পরিমাণ সমান হয়। এখন তোমাদের দুইজনের টাকা আছে 100 প্লাস 10 ডিভাইডেড বাই 2, তার মানে 110 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 55 টাকা। 55 টাকা আছে, মানে 2 ভাগ করলে 55 টাকা। এখন তুমি যদি তাকে 45 টাকা দিয়ে দাও, কত টাকা দিলে? 45 টাকা। তাহলে ওর 55 টাকা হইল, তোমারও 55 টাকা হইল, তার মানে দুইজনের টাকা সমান। এই পর্যন্ত ধরো বাস্তবিক মানে অর্থে চিন্তা করা যায়। তাহলে দুইজনের মধ্যে টাকার ব্যবধান যখন 90 টাকা হয়, সেই টাকার অর্ধেক পরিমাণ টাকা আমরা ট্রান্সফার করতে পারি। কিন্তু ধরো তোমার কাছে এখন 5 লাখ টাকা আছে, 5 লাখ, তাহলে তোমার টাকা আগের চাইতে বেশি। এবং তোমার বন্ধুর কাছে 4,90,000 টাকা আছে, 4,90,000 বা 90K, 4,90K, মানে 4,90,000 টাকা আছে। এখন তোমাদের দুইজনের মধ্যে টাকার পরিমাণ আগের চাইতে অনেক বেশি, কিন্তু বেশি হইলেও এখন টাকা ট্রান্সফার হবে কম, কারণ পার্থক্য কম। তাহলে স্যার এটা দিয়ে আমি কি বোঝানোর চেষ্টা করলাম হইল, এখানে যে ব্যক্তি দুইজন আছে, এই দুইটা ব্যক্তির মধ্যে টাকার আদান আর প্রদান, এটা তাদের টাকার পরিমাণের উপর নির্ভর করে না, নির্ভর করে এদের দুইজনের টাকার পার্থক্য কত আছে তার উপরে। ঠিক বিভব পার্থক্যটা হচ্ছে সেই জিনিস, যে দুটি বস্তুর মধ্যে বা দুটি পদার্থের মধ্যে যে বিভব পার্থক্যটা আছে, সেই পার্থক্য যত বেশি হবে বিদ্যুতের প্রবাহ তত বেশি হবে। তো এটাকে আমি স্থির তড়িতের কনসেপ্ট এখন বুঝাতে চাচ্ছি না, এটা ক্লাস 8-এর কনসেপ্ট। তুমি একটু ঠান্ডা মাথায় আগে বুঝে নাও যে তোমাদের দুইজনের মধ্যে টাকার আদান প্রদান, একটা সিম্পল একটা এক্সাম্পল, এটা মনে হয় খুবই কমন এক্সাম্পল। টাকার লেনদেন কখনোই কোনো ব্যক্তির এটা একটু বোঝানো ইম্পর্টেন্ট মনে করছি আমি, ব্যক্তির একক টাকার উপর নির্ভর করে না, একক টাকার উপর নির্ভর করে না। তাহলে কিসের উপর নির্ভর করে? দুইজনের টাকার পার্থক্যের উপর নির্ভর করে। দুইজনের টাকার পার্থক্যের উপর নির্ভর করে। এইটা হলো কনসেপ্ট। এটা হলো হালকা একটা লাইন আমি জাস্ট বললাম তোমাদেরকে। এখন স্যার আধানের বিষয়টা কেমন? আমি বললাম যে এইটা একটা বস্তু, এই বস্তুর মধ্যে যে পরিমাণ বিভব আছে। এখন স্যার বিভব জিনিসটা কি? বিভব হচ্ছে, এটা তোমাদেরকে আমি কঠিনভাবে মানে বুঝাইতে পারতেছি না, তারপর আমি চেষ্টা করতেছি। একটা বিন্দু আধান, এখন আধানের কনসেপ্ট হচ্ছে, আধান জিনিসটা হইল যেটাকে ইংলিশে বলা হয় চার্জ। মানে হচ্ছে মানে ইলেকট্রন আর প্রোটন, এই দুইটার বৈশিষ্ট্যমূলক ধর্ম। আপাতত এতটুকু বোঝো, এই দুইটার হচ্ছে বৈশিষ্ট্যমূলক ধর্ম। এটা কেমন? যেমন আমরা বলি ইলেকট্রন নেগেটিভ আর প্রোটন পজিটিভ, তাহলে এর মধ্যে আধান কতটুকু আছে? আধান আছে, ইলেকট্রনের আধান হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা তোমার কাছে কঠিন লাগলে আমি সরি, কিন্তু আপাতত এর দূর বলতেই হচ্ছে। আর প্রোটন, এটার চার্জ হচ্ছে +1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এখন কথা হইল, স্যার এই যে আপনি এটা লিখলেন 10⁻⁻19, এটা কি অনেক বেশি মান না অনেক কম মান? এটা অনেক কম মান, অনেক কম। কিন্তু আমি ইলেকট্রনের আগে মাইনাস দিছি আর প্রোটনের আগে প্লাস দিছি, এটা অনেক বড় গল্প। আপাতত মনে রাখো
ইলেকট্রনের আধান হইল ঋণাত্মক আধান। তাহলে এইখানে যে পরিমাণ চার্জ জমা থাকলে অসীম থেকে একটি একক ধনাত্মক আধানকে আনতে কষ্ট বেশি হবে, বেশি কাজ করতে হবে। একটি একক ধনাত্মক আধানকে একটা বিভবের অসীম দূরত্ব থেকে আনতে, এর আধানের বা এর আওতার মধ্যে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে এই বিন্দুর তড়িৎ বিভব বলে। এই বিভবের সংজ্ঞাটা কোথায় আছে দেখো, এটা এখানে যে তড়িৎ বিভবের একটা হালকা সংজ্ঞা আছে। তো এটা একটু ডিফিকাল্ট তোমাদের জন্য এই মুহূর্তে বোঝা। আমি চেষ্টা করব আলাদা করে কোনো একটা ভিডিও আপলোড করার। আপাতত এটা চ্যাপ্টারের একটা ওয়ান শট, তাই একটু সুপারফিশিয়াল বলছি। দেখো, অসীম দূরত্ব, তাহলে অসীম কোনটা? তার তড়িৎ ক্ষেত্রের বাইরে একটি একক ধনাত্মক আধান বা চার্জকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, সমবেগে, এই লাইনটা হচ্ছে এখানে সবচেয়ে দামি জিনিস। তুমি মনে রাখো, সামনে গিয়ে ক্লিয়ার হবে, এখন এই সময়টা না। সমবেগে গতিশীল করে কোনো আধানযুক্ত বা চার্জিত বস্তুর পাশে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করা হয় তাই ওই বিন্দুর তড়িৎ বিভব। তাহলে এটা বিভবের সংজ্ঞা হচ্ছে, তুমি ধরে নাও এই আধানটা বা এই একক আধানটা কোন দূরত্বে আছে? অসীম দূরত্বে। অসীম দূরত্ব বলতে বোঝায় যেটা বিভবের যেই তড়িৎ ক্ষেত্র, ওর আধান মানে ওর যে তড়িৎ ক্ষেত্র বা ওর যে আকর্ষণ বিকর্ষণ ক্ষেত্রটা, তার থেকে দূরে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে, একক ধনাত্মক বলতে 1 কুলম, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাই হচ্ছে তড়িৎ বিভব। এই রকমের দুইটা বিভব পার্থক্যওয়ালা বস্তু, ধর এখানে একটা বললাম আর এখানে আর একটা বললাম। এখন এই দুইটা বস্তুকে, যাদের মধ্যে বিভবের পার্থক্য আছে, এদেরকে যদি আমি একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করি, তাহলে এখান থেকে কিছু ইলেকট্রন, ধরলাম এই বস্তুটা হচ্ছে এ আর এই বস্তুটা বি। বিভবের ইংলিশ হচ্ছে ভোল্টেজ। এ বিন্দুর ভোল্টেজকে বলা হয় VA আর বি বিন্দুর ভোল্টেজকে বলা হয় BV। তাহলে এদের দুইজনের মধ্যে অবশ্যই বিভব পার্থক্য থাকতে হবে। না থাকলে এদের দুইজনের মধ্যে টাকার পার্থক্য আছে 90 টাকা। তাহলে 90 টাকার যে পার্থক্যটা আছে, এইটার 2 ভাগ করলে যে 45 টাকা হয়, সেই 45 টাকা যেমন আদান প্রদান হচ্ছে, ঠিক একইভাবে এ বস্তু আর বি বস্তুর মধ্যে যে বিভবের পার্থক্য যদি থাকে, তাহলে ওদের মধ্যে ইলেকট্রনের প্রবাহ হবে। কেন? কারণ একমাত্র ইলেকট্রন হচ্ছে মুক্তভাবে গতিশীল। কিভাবে? মুক্তভাবে। তাহলে এই যে ইলেকট্রন যে দৌড়াচ্ছে, তোমাদের বইয়ের ভাষায় এটা একটা কন্ট্রোভার্সিয়াল কনসেপ্ট, আপাতত মাথায় রাখো যে ইলেকট্রন যেদিকে যাচ্ছে, ধরে নেওয়া হয় বিদ্যুৎ প্রবাহ তার বিপরীত দিকে যাচ্ছে। তাহলে ইলেকট্রনের প্রবাহের বিপরীত দিকে বিদ্যুতের প্রবাহের দিক ধরা হয়েছে, এতটুকু মনে রাখো। তাহলে ইলেকট্রন কোন বিভব থেকে কোন বিভবে যাবে, একটা জিনিস মাথায় রাখবা। যদি ধরি যে এইটা হচ্ছে এ, নিম্ন বিভব, একটু মাথায় রেখো, হ্যাঁ, এইটা হচ্ছে নিম্ন বিভব আর এটা হচ্ছে উচ্চ বিভব। তাহলে এদের দুজনের মধ্যে অবশ্যই বিভব পার্থক্য আছে। উচ্চ বিভব নিম্ন বিভব পার্থক্য কি? তা উচ্চ বিভব হচ্ছে ভোল্টেজ BV আর ভোল্টেজ VA, এইটাকে বলা হয় বিভব পার্থক্য। হ্যাঁ, এটাকে কি বলা হয়? বিভব পার্থক্য। এটা ধরে নাও এটা হচ্ছে বিভব পার্থক্য, ভোল্টেজ VA। তো যখন VA থেকে VBর সাথে একটা বৈদ্যুতিক পরিবাহীকে যুক্ত করা হবে, তখন A থেকে B এর দিকে যতক্ষণ কারেন্ট যাবে, ঠিক ততক্ষণ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়, এইটাই ধরা হয়। এই ধরাটার মধ্যে একটা গ্যাঞ্জাম আছে। যদি বিজ্ঞানীরা শুরুতেই ধরে ফেলতো যে ইলেকট্রন যেদিকে যায় বিদ্যুৎ প্রবাহ সেদিকেই হয়, তাহলে আজকে এত গ্যাঞ্জাম লাগতো না। কিন্তু কিসের কারণে
ইলেকট্রন যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে বিদ্যুৎ প্রবাহের দিক ধরা হয়েছে, এটা আজকে পর্যন্ত আমার বোধগম্য হয়নি, আমিও পারি নাই। তোমাদের মধ্যে কারো যদি সেই জ্ঞান থেকে থাকে তাহলে, বা আপনাদের মধ্যে যদি থেকে থাকে, আমাকে একটু বলবেন যে ইলেকট্রনের প্রবাহ যেদিকে, কি কারণে বিদ্যুতের প্রবাহ তার বিপরীত দিকে ধরা হয়েছে। তাহলে এই যে লাইনটা এই পাশ থেকে এই পাশে দিছি, এইটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, আর এইটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। তাহলে এটা যদি ইলেকট্রনের প্রবাহ হয় আর এটা যদি বিদ্যুতের প্রবাহ হয়, এই দুইটার দিক ভিন্ন। তাহলে ততক্ষণ পর্যন্ত বিদ্যুৎ প্রবাহ চলবে যতক্ষণ পর্যন্ত বিভব পার্থক্য থাকবে। যখনই বিভব পার্থক্য সমান হয়ে যাবে বা জিরো হয়ে যাবে, তখন বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। তাহলে বিদ্যুৎ প্রবাহ চলার শর্ত হচ্ছে যে যেখান থেকে যেখানে বিদ্যুৎ প্রবাহিত হবে, দুই বিন্দুর বা দুই জায়গার বিভব পার্থক্য থাকতে হবে। তার মানে একটা লাইন কি, লাইনটা হচ্ছে এরকম, যতক্ষণ বিভব পার্থক্য বজায় থাকবে, যতক্ষণ বিভব পার্থক্য বজায় থাকবে ততক্ষণই বিদ্যুৎ প্রবাহ চলবে, ততক্ষণই বিদ্যুৎ প্রবাহ চলবে। এই হলো কনসেপ্ট, এটাই কনসেপ্ট শর্টলি। আচ্ছা, তাহলে স্যার বুঝলাম, তাহলে স্যার বিভবের বিষয়টা কি, বিভব পার্থক্য একটা সিম্পল জিনিস আমি আবারও বলি, যেটা ক্লিয়ার করে দিচ্ছি, যে এই বিন্দুটা বা এই বস্তুটাকে এই পাশে রাখলাম, হ্যাঁ, একটু ফিল করো, এবং ওদের মাঝখানে আমি একটা কি দিলাম, ইলেকট্রিক কন্ডাক্টেন্স দিলাম চলাচল করার জন্য, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এই বিন্দুটাকে বা এই বস্তুটাকে ধরলাম এ, আর এই বস্তুটা হচ্ছে বি, একটু আগে যা ধরলাম। এখন যদি আমি বলি যে স্যার এ বিন্দুর বিভব মানে এই বিন্দুর ভোল্টেজ হচ্ছে VA আর বি বিন্দুর ভোল্টেজ হচ্ছে VB, যদি 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 ভোল্টেজ অফ এ মানে এ বিন্দুর ভোল্টেজ বি বিন্দুর ভোল্টেজের চাইতে বেশি হয়, তাহলে এ উচ্চ বিভব, তাহলে তাহলে এ হইল উচ্চ বিভব আর বি হইল নিম্ন বিভব। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। এখন কথা হইলো, তাহলে ভোল্টেজ এ এটা যদি হাই ভোল্টেজ আর ভোল্টেজ বি যদি লো ভোল্টেজ হয়, তাহলে আমি বলতে পারি যে অবশ্যই বি থেকে এর দিকে, অবশ্যই নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন দৌড়াতে থাকবে, ঠিক আছে। আর এ থেকে বি এর দিকে বিভব পার্থক্য যেতে মানে কারেন্ট যেতে থাকবে। তাইলে এইটাকে বলা হয় ইলেকট্রিসিটি। অনেকক্ষণ সময় নিয়ে একটা নর্মাল জিনিস বোঝানোর চেষ্টা করলাম, যদিও এটা নর্মাল না, কিন্তু তোমাদের লেভেলে বলছি আর কি। তাহলে এ থেকে বি এর দিকে যে কারেন্ট যাবে, আমরা এটাকে কি বলি, আমরা এটাকে বলি বিদ্যুৎ প্রবাহ। তাহলে এটাকে ইংলিশে বলা হয় ইলেকট্রিসিটি, এটাকে ইলেকট্রিসিটি বলে। তাহলে ইলেকট্রিসিটি এটাকে প্রকাশ করা হয় আই দিয়ে, আর এইটার একক হচ্ছে অ্যাম্পিয়ার, এটার একক অ্যাম্পিয়ার। একটু পরে এই অ্যাম্পিয়ার একজন বিজ্ঞানীর নাম আদ্র অ্যাম্পিয়ার। তাহলে স্যার তড়িৎ প্রবাহ কি জিনিস? তড়িৎ প্রবাহ হচ্ছে যে এটা সোজা বাংলা যদি এটা, আচ্ছা বাংলা নাম যদি এটা ইংলিশে বলি, তাহলে একটা সুন্দর লাইন দাঁড়ায়, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি ইজ নাথিং বাট দ্য ফ্লো অফ ইলেকট্রন, নাথিং বাট দ্য ফ্লো অফ ইলেকট্রন। ইলেকট্রিসিটি ইজ নাথিং বাট দ্য ফ্লো অফ ইলেকট্রন, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ ইলেকট্রনের প্রবাহ ছাড়া আর কিছু না। তাহলে স্যার বিষয়টা কেমন? আমি একটা সার্কিট আঁকাইয়া বুঝে আমি পরে সার্কিট ব্যাখ্যা করতেছি। ধরো একটা বিদ্যুতের উৎস লাগবে, আমি ধরলাম
একটা বিদ্যুৎ উৎস হইল ব্যাটারি। একটা বিদ্যুৎ উৎস হচ্ছে ব্যাটারি। তাহলে এই যে বিদ্যুৎ উৎস যে ব্যাটারি, এটাকে প্রকাশ করা হয় একটা সাইন দিয়ে। বিষয়টা হচ্ছে এইরকম। তাহলে এই সাইনের এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। কারণ হইল যেটা বিভব বেশি, তাহলে ভোল্টেজ যেটা বেশি, উচ্চ বিভব যেটা বেশি, ধরো আমি এটা উচ্চ বিভব, তাহলে উচ্চ বিভবের পজিটিভ চার্জ ধরা হয়। আর নিম্ন বিভবের ক্ষেত্রে এই পজিটিভের মানটা কম, কারণ এই পাশ থেকে এই পাশে ইলেকট্রন আইসে এই প্লাসগুলোকে নিউট্রাল করবে। তো এটা হচ্ছে নিম্ন বিভব, এটা নিম্ন বিভব। তার মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে বিদ্যুৎ প্রবাহিত তখনই হয় যখন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন দৌড়াতে থাকে। ইলেকট্রন কেন দৌড়াতে থাকবে? কারণ ওর ইলেকট্রন বেশি আছে আর ওর ইলেকট্রন কম আছে। এই ইলেকট্রনের ফ্লোটা তখনই হবে যখন এইটা ওকে নিউট্রাল করার জন্য, উভয় পক্ষ নিউট্রাল হওয়ার জন্য দৌড়াদৌড়ি করবে। তো ও যদি একটু ইলেকট্রন ছেড়ে দেয়, যেহেতু ওর ইলেকট্রন বেশি, তাহলে ও নিউট্রাল হবে। আর ওর যেহেতু ইলেকট্রন কম আছে, ওর আদান প্রদানকৃত ইলেকট্রনগুলো ওর কাছে আইসা ও হইল নিউট্রাল হবে। এই নিউট্রাল হইলে অথবা বিভব সমান হইলেই এখান দিয়ে আর কারেন্টের ফ্লো হবে না। এই জন্য একটা পজিটিভ আর একটা নেগেটিভ ধরা হয়। তো যখন আমি একটা উৎস ধরবো, তাহলে আমি একটা তার চিন্তা করি, তার, যেটাকে পরিবাহী তার বলা হয়। পরিবাহী তার, এটা বর্তনীর কনসেপ্ট। তাহলে পরিবাহী তারকে ধরো আমি একটা তার হিসাব করলাম। আমি একটা চাবি চিন্তা করব, যেটাকে ইংলিশে বলা হয় কি। কি মানে চাবি। তো চাবির সাইন হচ্ছে এই রকম, হয়তো তোমরা জানো। তো আমি যদি একটা প্রবাহ চিন্তা করি, যে আমি একটা স্যার ব্যাটারি আঁকাইলাম, এটা ব্যাটারির সাইন, হ্যাঁ, ব্যাটারি আঁকাইলাম স্যার। এখন স্যার ব্যাটারির লম্বাটা হচ্ছে পজিটিভ অংশ আর ছোটটা হচ্ছে নেগেটিভ অংশ। এখন স্যার এটাকে যদি আমি একটু যুক্ত করি, যুক্ত করার পরে ধরো যে আমি এইখানে একটা বাল্ব লাগাইলাম, লাগানোর পরে এটাকে একটু যুক্ত করে এইখানে আসলাম, কানেক্ট করলাম। তো কানেক্ট করার পরে এই যে কানেক্ট করলাম, তো এখন স্যার এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। তো কারেন্ট যে প্রবাহিত হবে আমি বুঝবো কেমনে? এই বাতিটা জ্বলে উঠবে স্যার। তো বাতি যে জ্বলে উঠবে, এটা কি সারাক্ষণ জ্বলে উঠবে? এটাকে কন্ট্রোল করা যাবে না? যাবে। এটাকে কন্ট্রোল করতে গেলে তাহলে স্যার এইখানে এই যে বিষয়টা, এটা হলো চাবি। তো চাবি স্যার যে কোনো জায়গায় দেওয়া যায় আপাতত, যেহেতু আমি অ্যামিটার ভোল্ট মিটারের কনসেপ্ট এখনো যাইনি, পরে দেখাচ্ছি। তো স্যার মনে করেন কারেন্ট কোন দিক দিয়ে প্রবাহিত হবে? কারেন্ট প্রবাহিত হবে প্লাস থেকে মাইনাসের দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্ট প্রবাহিত হবে। তাহলে এই যে এই তারের মধ্য দিয়ে যে কারেন্ট যাইতেছে, কেন যাইতেছে? কারণ এই বিন্দু আর এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য আছে। আমি ধরে নিলাম এই বিন্দুটা হচ্ছে ভোল্টেজ এ আর এই বিন্দুটা হচ্ছে ভোল্টেজ বি, বিভি। তো এদের দুইজনের মধ্যে যখন পার্থক্য থাকবে তখনই কারেন্টের ফ্লো হবে। আর যখনই যে কারেন্টের ফ্লো হয়, তার মানে বাইরে দিয়ে যে ইলেকট্রন দৌড়াচ্ছে, এইটার মানেই হইল তড়িৎ প্রবাহ। তাহলে যতক্ষণই কারেন্ট চলতে থাকবে তড়িৎ প্রবাহ ততক্ষণ চলবে, ইলেকট্রিসিটি টিল দেন ততক্ষণ থাকবে। আর এটা হচ্ছে ব্যাটারি। তাহলে এইটা হইল ব্যাটারি আর এইটা হইল চাবি, এইটা হইল চাবি। এটা হলো মোটামুটি একটা কনসেপ্ট। তাহলে এই যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এখান দিয়ে যে কারেন্ট যাচ্ছে, তাহলে এটা কি স্যার মাপা যায় না? অবশ্যই মাপা যায়। এটা মাপা যাওয়ার জন্য কি কোনো স্যার কোনো মেশিন নেই? আছে, এটার নাম অ্যামিটার। তো অ্যামিটার কি এককে বোঝাবে? অ্যাম্পিয়ার এককে বোঝাবে। তাহলে এই যে কারেন্ট প্রবাহিত যে হচ্ছে, এই কারেন্ট প্রবাহের একক হচ্ছে একজন বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে আদ্রে অ্যাম্পিয়ার। উনি এটা আবিষ্কার করেছেন। তো আমি যদি একটু হালকা তোমাদেরকে একটু গুগলিং দেখাই, তাহলে দেখতে পারবা যে ধরো আমি একটু আদ্রে অ্যাম্পিয়ারের নাম, আদ্রে অ্যাম্পিয়ার, আন্দ্রে মেরি অ্যাম্পিয়ার, এই যে উনি এটা আবিষ্কার করেছেন।
তো ওনার নাম হচ্ছে আদ্র অ্যাম্পিয়ার। তো অ্যাম্পিয়ারের নাম অনুসারে, এই আবিষ্কারকের নাম অনুসারে এটাকে প্রকাশ করা হয় এ দিয়ে। এ দেখেন, আমি যদি বলি যে কোনো একটা তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তাহলে স্যার এই বিদ্যুৎ প্রবাহের সংজ্ঞা তো থাকবে, একটা লাগবে না? একটু পরে দেখাচ্ছি। তাহলে এটাকে বলা হয় অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার এটা বিদ্যুৎ প্রবাহের একক। যেমন ধরো বললাম আমি 10 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার, 0.5 অ্যাম্পিয়ার। তোমাদের বইয়ে, ক্লাস 8-এর বইয়ে হতাশাজনকভাবে ইংলিশ লেখা নেই, বাংলা লিখছে। তো তোমাদের বইয়ে লেখাগুলো এমনি আসছে যে 10 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার, 0.5 অ্যাম্পিয়ার। তো তোমরা কয়েকদিন পরে ক্লাস 9-এ উঠা এই বাংলাটা আর দেখবা না। তো এটা একটু হতাশাজনক, বাংলা লেখাটা, ইংলিশ লেখাটা চলে অ্যাম্পিয়ার। তো এখন স্যার এটা গেল বিদ্যুৎ প্রবাহ। তাহলে স্যার বিদ্যুৎ প্রবাহের সংজ্ঞা কি? সংজ্ঞা তো স্যার তড়িৎ প্রবাহের তো একক বললাম, তো স্যার একটু আগে যে তড়িৎ বিভব বললাম, তো বিভবের ফলে তো স্যার এটা হচ্ছে বিভব, তো একটা অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে কোন আহিত বস্তুর সংস্পর্শে আনতে যে পরিমাণ কাজ করতে হয়। তো স্যার বিদ্যুৎ প্রবাহের সংজ্ঞা কি? প্রবাহের সংজ্ঞা হচ্ছে, এটা একটু একটু ফিল করো, আমি একটু লিখে দিই। এটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। তো বিদ্যুৎ প্রবাহিত কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে হবে। তো সেই পরিবাহী তার চিকনও হইতে পারে, মোটাও হইতে পারে, কোনো বিষয়ই না। চিকন হোক আর মোটা হোক, যেমনই হোক, ওই যে চিকন মোটা কথাটা আছে না, এইটার মানে হইল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে সংজ্ঞাটা কি হবে? সংজ্ঞাটা হবে কোনো পরিবাহীর, কোনো পরিবাহীর, তো পরিবাহী মানে কি? যে বিদ্যুৎ পরিবহন করে। কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে, একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয়, আধান, যে পরিমাণ আধান প্রবাহিত হয়, প্রবাহিত হয়, যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে বিদ্যুৎ প্রবাহ বলে। এই হচ্ছে কনসেপ্ট, এটা বিদ্যুৎ প্রবাহের কনসেপ্ট। কোনো পরিবাহের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময় যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে। তো স্যার যে কোনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল জিনিসটা কেমন, বা যে কোনো প্রস্থচ্ছেদ কেমন? প্রস্থচ্ছেদ হইল, মনে করো এইটা একটা তার, আর মনে করো এইটা আরেকটা তার। তো এই যে দুই ধরনের যে তার, এই তারের যে কাটলে যে অংশটুকু দেখা যাবে, এই তারকে কাটলে তার চাইতে বেশি দেখা যাবে না? তো আমি যদি শশা এটাকে যদি এমনি করে কাটি, তাহলে এই সাইডে যা দেখা যাবে এটা হচ্ছে প্রস্থচ্ছেদ। তাহলে এই লাইনটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো এতক্ষণ ধরে আমি শুধুমাত্র একটা বেসিক পড়াইলাম। এখন যদি প্রশ্ন হয় যে স্যার তাহলে বিদ্যুৎ প্রবাহ কয় রকম? 2 রকম। কেমন 2 রকম? যে স্যার একটার নাম হচ্ছে যে এটা একমুখী প্রবাহ বা সমপ্রবাহ। সম মানে এটাকে অপর্যাবৃত্ত প্রবাহ বলা হয়। অপর্যাবৃত্ত, অপর্যাবৃত্ত তার মানে কারেন্ট যেদিকে যাবে বা কারেন্টের যাওয়ার দিক যেদিকে, সে কেবলমাত্র একই দিকে যাবে, দিক পরিবর্তন করবে না। এটাকে সমপ্রবাহ বলে। এই যে এটা হচ্ছে সমপ্রবাহ, সমপ্রবাহ বা ডিরেক্ট কারেন্ট, এটাকে বলা হয় ডিরেক্ট কারেন্ট। এটাকে শর্ট ফর্মে বলা হয় ডিসি। ডিসি মানে ডিরেক্ট কারেন্ট। আর এইটার নাম হচ্ছে পর্যাবৃত্ত প্রবাহ, এইটার নাম হচ্ছে পর্যাবৃত্ত প্রবাহ। তাহলে এটাকে বলা হয় অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট, এটাকে বলা হয় এসি। এসি মানে অল্টারনেটিং কারেন্ট।
কারণ দিক পরিবর্তন করে। এখন আমাদের দেশে যে কারেন্টটা আছে সেটা 50 টাইমস দিক পরিবর্তন করে। বাংলাদেশে এটা দিক পরিবর্তন করে 50 টাইমস পার সেকেন্ড। কিন্তু এটা ইউএসএতে বা যুক্তরাষ্ট্রে ইউএসএতে এটা দিক পরিবর্তন করে 60 টাইমস পার সেকেন্ড। এটা আপাতত একটা ডেটা মনে রাখো। সেটা বইয়ের মধ্যে কোথায় আছে? এটা বইয়ের মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় দেখো। এই যে দেখো, হ্যাঁ, এগুলা রিডিং তোমরা পড়ছো আশা করি। একটা হচ্ছে একমুখী, যে দিকের কোনো পরিবর্তন ঘটে না, দিকের কোনো পরিবর্তন ঘটে না, এটার নাম হচ্ছে একমুখী প্রবাহ। এটা বুঝলাম। আচ্ছা, একমুখী প্রবাহের চেহারা আমি দেখলাম, এটাকে বলা হয় ডিসি প্রবাহ। ডিসি মানে কি? ডিরেক্ট কারেন্ট। আর পরিবর্তী বা এসি মানে কি? অল্টারনেটিং কারেন্ট। এখানে একটা ডেটা আছে যে তোমাদের পরীক্ষা এমসিকিউতে আসে, সেটা হচ্ছে বাংলাদেশে পর্যায়বৃত্ত পরিবর্তী প্রবাহ প্রতি সেকেন্ডে কয়বার? 50 বার। যুক্তরাষ্ট্রে প্রতি সেকেন্ডে কয়বার? 60 বার। এটা এমসিকিউতে আসে। আপাতত মাথায় রাখো যে বিদ্যুৎ প্রবাহের দিকের সাথে কখনো দিক পরিবর্তন করে না, সেটা হচ্ছে ডিসি। আর যেটা দিক পরিবর্তন করে সেটা হচ্ছে এসি। বাংলাদেশে সেকেন্ডে কতবার? 50 বার। ইউএসএতে সেকেন্ডে 60 বার। এরপর একটা বাধা আছে, সেই বাধাটাকে বলা হয় রোধ। রোধ মানে বাধা দেওয়া। এখন কনসেপচুয়ালি স্যার এতটুকুর মধ্যে যে এমসিকিউ আসে না স্যার? এমসিকিউ আসে। কি এমসিকিউ আসে? তড়িৎ প্রবাহের একক নিশ্চিতভাবে তোমরা এতক্ষণে জেনে গেছো যে তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। আর নিউটন এটা কিসের একক? বলের একক। নিউটন হচ্ছে বলের একক। বলের একক নিউটন। এবং ওজনের এককও নিউটন, ওই একই কথা। ওজনের ওহম, এই যে ওহম, এইটা হইল রোধের একক। রোধের একক হচ্ছে ওহম। আর ভোল্ট হচ্ছে বিভব পার্থক্য বা বিভবের একক। তাহলে তড়িৎ প্রবাহের একক কোনটা? অ্যাম্পিয়ার। বিভবের আন্তর্জাতিক ব্যবহারিক একক অবশ্যই বিভবের আন্তর্জাতিক ব্যবহারিক একক ভোল্ট। এই যে কুলম্ব, এটা হচ্ছে আধানের একক। আধানের একক। কুলম্ব কিসের একক? আধানের একক। ওয়াট কিসের একক? ক্ষমতার একক। ক্ষমতার একক। আর অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহের একক। বিদ্যুৎ প্রবাহের একক। অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহের একক। ওকে। যুক্তরাষ্ট্রের পর্যাবৃত্ত প্রবাহ প্রতি সেকেন্ডে কয়বার দিক পরিবর্তন করে? অবশ্যই 60 বার। বাংলাদেশে 50 বার। এবার এই প্রবাহটি বাংলাদেশে, তাহলে দেখে বোঝা যাচ্ছে এটা তড়িৎ প্রবাহ কোনটা? এটা হচ্ছে তড়িৎ প্রবাহ এসি, মানে অল্টারনেটিং কারেন্ট। সুতরাং বাংলাদেশে এটা 50 বার দিক পরিবর্তন করবে। তাহলে স্যার তড়িৎ প্রবাহটি বিশ্বের সব দেশে জনপ্রিয় কেন? এটা কি? এটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, অর্থাৎ দিক পরিবর্তন করবে। তার মানে এইটা হচ্ছে এসি কারেন্ট, এটা দিক পরিবর্তন করে। তার মানে এটা একেবারে তোমার বইয়ের মধ্যে যেভাবে লেখা আছে সেইভাবে একটু পড়ে নিবা। এই জন্য আমি একটু মাঝে মাঝে দাগাইতে, দেখো এখানে লেখা আছে এটা তুলনামূলকভাবে এটা বিশ্বের সকল দেশ এটা করে। এর কারণ দেখো লেখা আছে, এটি উৎপন্ন এবং সরবরাহ করা সহজ। উৎপাদন ক্ষেত্রে জেনারেল সাহায্যে পরে। আচ্ছা, তার মানে এইটা তুলনামূলক উৎপন্ন করা, সরবরাহ করা সহজ এবং সাশ্রয়ী। পর্যাবৃত্ত প্রবাহের উৎস জেনারেটর বা ডায়নামো। এটা আবার আরেক জিনিস, জেনারেটরের গঠন এবং এটার ক্রিয়াকলাপ তোমরা টেনে গিয়ে পড়বা। দেশের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে জেনারেটরের সাহায্যে পর্যাবৃত্ত উৎপন্ন করা হয়। পরবর্তী প্রবাহটির দিক পরিবর্তন হার দেশভেদে বিভিন্ন হয়। অনেক কথা। তাহলে এই যে বইয়ের মধ্যে এই লাইনটা লেখা আছে, এই লাইন থেকে উৎপাদিত এটা, তাহলে এটা সারা দেশে সব দেশে জনপ্রিয়। এটার রিজন হচ্ছে উৎপাদন ব্যবহার করার, এটাকার বইয়ের লাইন। আর এই প্রবাহের উৎস ডায়নামো জেনারেটর, তাও ঠিক আছে। এটি নির্দিষ্ট সম্পর্ক দিক পরিবর্তন করে, এইটা তো কারণ না, এটা কারণ হইতে পারে না। সুতরাং এটা হচ্ছে ওর বৈশিষ্ট্য, এই কারণে ও হচ্ছে এখানে সমাদৃত না। দেখো অ্যাকর্ডিং টু দ্য বুক, এটা তো সংজ্ঞা। বিশ্বের সকল দেশের তড়িৎ প্রবাহই পর্যাবৃত্ত প্রবাহ। এর কারণ তো, কারণ অ্যাকর্ডিং টু বুকে যেটা আছে সেটা তো এই জায়গার মধ্যে এই পয়েন্টটাকে ডিফাইন করতেছে না। আর যে কারণে করতেছে না তাই এটার রাইট অ্যান্সার হবে 1 ও 2।
বুঝাতে পারছি? দেখো এখন বাধা, রোধ, তোমরা একটা কনসেপ্ট মাথায় রাখো। এই যে রোধ, এই রোধ মানে হচ্ছে বাধা দেওয়া, এবং এটাকে ইংলিশে বলা হয় রেজিস্ট্যান্স। ইংলিশে কি বলে? রেজিস্ট্যান্স। রোধ মানে বাধা। তাহলে পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত হবে, সেটা হচ্ছে এই পরিবাহীর রোধ। তাহলে রোধকে কি দ্বারা প্রকাশ করা হয়? রোধকে প্রকাশ করা হয় আর দ্বারা। আর রোধকে প্রকাশ করা হয় আর দিয়ে প্রকাশ, আর দিয়ে প্রকাশ। আর একক হচ্ছে ওহম। এই যে সাইনটা, তোমরা টম অ্যান্ড জেরি দেখছো না? তো জেরির পিছনে টম যখন দৌড় মারে, তখন টম একটা ঘরের মধ্যে গিয়ে ঢোকে, সেই ঘরটার চেহারা হচ্ছে এই রকম। তো এইটা হইলো যেই জিনিসটা, এটা হচ্ছে ওহম। ওহম উচ্চারণটা তুমি চাইলে এমনও করতে পারো, ওহম করতে পারো, আবার উচ্চারণটা চাইলে তুমি ওমও করতে পারো। তাহলে এটা কিসের একক? রোধের একক। একক, তাহলে এই এককটার প্রকাশ হচ্ছে এটা। তাহলে স্যার রোধের এসআই একক, এসআই মানে কি স্যার? এসআই এটার মানে হচ্ছে সিস্টেম ইন্টারন্যাশনাল। সিস্টেম ইন্টারন্যাশনাল। এটা কত সাল থেকে চলে স্যার? 1960 সাল থেকে সারা দুনিয়াতে কোনো একটা কিছুর একটা একক দিয়ে মাপা হয়, একটা। এই জন্য এটার নাম হচ্ছে এসআই, সিস্টেম ইন্টারন্যাশনাল। তাহলে স্যার একটা সুন্দর সূত্র আছে, ওহমের সূত্র। এই ওহমের সূত্রটা একটু আমার দিকে তাকায় ফিল করো, বলো আমার সাথে। তাপমাত্রা স্থির থাকলে, তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহ চলে, তা ওই পরিবাহীর বিভব পার্থক্যের সমানুপাতিক। সিম্পল একটা লাইন, সহজ একটা লাইন। একটু বুঝাই বলি কি হবে। মনে করো এই হলো দুইটা ব্যক্তি, তোমাদের আগের এক্সাম্পলে চলে যাই। এই দুইটা ব্যক্তি একজন আরেকজনের কাছে কত টাকা দিবে সেটা নির্ভর করবে তাদের টাকার পার্থক্যের উপরে। তার মানে সোজা হিসাবে একটা লাইন বলি, সেটা হচ্ছে বিভব পার্থক্য বেশি, এটার মানে হইল বিদ্যুৎ প্রবাহ বেশি। বিদ্যুৎ প্রবাহ বেশি, বিভব পার্থক্য বেশি মানে বিদ্যুৎ প্রবাহ বেশি। বিভব পার্থক্য বেশি, বিদ্যুৎ প্রবাহ বেশি। ভোল্টেজ বেশি, আই বেশি। ভোল্টেজ বেশি, আই বেশি। তো যত কারেন্ট হবে, তার মানে আই নির্ভর করতেছে ভোল্টেজের উপরে। এটা তোমরা সামনে গিয়ে পাবা, একটু জেনে রাখো। তার মানে এই সংখ্যাটা বা এই যে সত্যটা বা এই যে সম্পর্কটা, এটাকে বলা হয় প্রপোর্শনেট বা প্রপোর্শনাল টু। এই যে লাইনটা না, এইটার নাম হচ্ছে প্রপোর্শনাল। প্রপোর্শনাল টু। তার মানে আই মানে কি? বিদ্যুৎ প্রবাহ। তাহলে আই এইটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, আর এই যে ভি এইটা হচ্ছে বিভব পার্থক্য। তার মানে যত বিভব পার্থক্য থাকবে তত কারেন্ট যাবে। তার মানে একটা জিনিস মাথায় রাখো যে আই ইজ প্রপোর্শনাল টু যেহেতু ভি, তাহলে সমীকরণ যদি আমার করতে হয় একটা ধ্রুবক বসাইতে হবে। আপাতত মাথায় রাখো, তোমরা একটু দেখে রাখো, এই ধ্রুবকটা হচ্ছে জি। এটাকে বলা হয় পরিবাহিতা। এটা তোমাদের বইয়ে নাই, আমি একটু বলে দিচ্ছি। এইটার নাম হচ্ছে পরিবাহিতা। পরিবাহিতা। তাহলে এইটা কি জিনিস? এইটা হচ্ছে রোধের উল্টা রাশি, রোধের বিপরীত রাশি, অর্থাৎ রোধের বিপরীত রাশি। তাহলে এই জি মানে হচ্ছে 1/r। তাহলে আমি এখানে লিখতে পারি, এটা একটু তোমাদের মানে তোমাদের কনসেপ্টের উপরে যেগুলো না নিচে গেলে আমি জানি না, কিন্তু এটা এভাবে শিখতে হবে। কারণ হচ্ছে, কারণ এই জি হচ্ছে 1/r, রোধের বিপরীত রাশি হচ্ছে জি। তাহলে 1/r এর ক্ষেত্রে আমি এখন লিখতে পারি I = V/r। এই যে সূত্রটা একটু লিখে ফেললাম, এটা যত সহজে লিখে ফেললাম, এটা তার চেয়ে সহজ বোঝা, বুঝতে পারা।
কেমনে? কোনো একটা তারের মধ্য দিয়ে কতটুকু আই যাবে, কতটুকু আই যাবে সেটা ভি এর উপর ডিপেন্ড করতেছে, আর এর উপর না, ভি এর উপর ডিপেন্ড করতেছে। তার মানে ভি বেশি আই বেশি, তাহলে ভি কম আই কম, ভি বেশি আই বেশি, ভি কম আই কম। বোঝাতে পারছি? বোঝাতে পারছি? এইটা হইল কনসেপ্ট, এটাকে ওহমের সূত্র বলা হয়। তাহলে ওহমের সূত্রটা কি? আই ইকুয়ালস টু ভি বাই আর। ওহমের সূত্রটা কি? আই ইকুয়ালস টু ভি বাই আর। আই ইকুয়ালস টু ভি বাই আর। ভি মানে বিভব পার্থক্য, আর মানে রোধ। ভি মানে বিভব পার্থক্য, আর মানে রোধ। আই ইকুয়ালস টু ভি বাই আর। ভি যত বেশি আই তত বেশি, আর যত বেশি আই তত কম। এটা স্যার কেমনে বোঝা যাবে? এটা একটা হালকা সিমুলেশন একটু দেখাই, একটা ছোট্ট সিমুলেশন দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে বিষয়টা কেমন। মনে করো তোমরা একটু এটার দিকে তাকাও। ধরো আমি একটা ওহমের কনসেপ্ট বা একটা ওহমের যে সূত্রটা, এটার দিকে একটু তাকাই। ভি ইকুয়ালস টু আই ইকুয়ালস টু ভি বাই আর। আই ইকুয়ালস টু ভি বাই আর, এটাই তো। এখন একটু চিন্তা করে দেখো, আমি একটু আসি জায়গা মতো। আই ইকুয়ালস টু ভি বাই আর, আই ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই আর। তাহলে ভি ইকুয়ালস টু কি হবে? আই আর আর গুণ হবে। তাহলে আমি আই এর সাথে যদি আর গুণ করি তাহলে আমি ভি পাচ্ছি। তাহলে আমি এটাকে লিখতে পারতেছি ভি ইকুয়ালস টু আই আর। এটা সাধারণ স্বাভাবিক মানুষ এটা বুঝবে, ভি ইকুয়ালস টু আই আর। তাহলে স্যার এটা কি স্যার? ভি ইকুয়ালস টু আই আর। এটার কনসেপ্টটা কেমন স্যার? এটার কনসেপ্টটা হচ্ছে এমন, স্যার মনে করেন এই যে আই এর যে অবস্থা, হ্যাঁ, আমি রোধ কমায় দিলাম, রোধ কমায় দিলাম, আই বেড়ে গেছে, আই অনেক বেড়ে গেছে। তো আমি, খেয়াল করো, আমি যত রেজিস্ট্যান্স কমাবো, ওরে আল্লাহ, তো বিশাল সাউন্ড, তাই না? এটা বিশাল সাউন্ড হয়। আচ্ছা এটারে আচ্ছা এটার একটু কমায়, হ্যাঁ, তাইলে একটু সুন্দর হবে। মনে করো আমি যদি আর কে, রেজিস্ট্যান্সকে, বাধাকে যত বাড়াবো, আর যত বাড়বে আই তত কমবে, আর যত কমবে আই তত বাড়বে, আর বাড়লে আই কমবে, আর কমলে আই বাড়বে। তার মানে রোধের সাথে আয়ের সম্পর্কটা উল্টা। কিন্তু ভোল্টেজের সাথে আয়ের সম্পর্কটা সমান। ভোল্টেজ বাড়লে আই বাড়বে, ভোল্টেজ কমলে আই কমবে। যদি আর ফিক্স থাকে তাহলে আমি আরকে একটা জায়গায় রাখলাম, এবার আমি ভোল্টেজ বাড়াই দিলাম, আই বাড়বে, ভোল্টেজ কমাই দিলাম, আই কমবে। এবার আমি ভোল্টেজকে একটা জায়গায় রাখলাম, এবার আমি আর বাড়াই দিলাম, আই কমবে, আর কমাই দিলাম, আই বাড়বে। অর্থাৎ আর এর সাথে, রেজিস্ট্যান্সের সাথে আই এর সম্পর্কটা উল্টা। আর বাড়লে আই কমে, আর কমলে আই বাড়ে। বুঝাতে পারছি? বুঝাতে পারছি? আচ্ছা, আস্তে আস্তে বুঝাবো। তাহলে আই কোনটা সঠিক? তাহলে আই এর সূত্র হচ্ছে আই ইকুয়ালস টু ভি বাই আর, আই ইকুয়ালস টু ভি বাই আর, আই ইকুয়ালস টু ভি বাই আর। তাহলে ভি ইকুয়ালস টু আই আর হওয়ার কথা। এখানে দুই পরিবাহকের বিভব পার্থক্য ভি আর রোধ আর হলে তড়িৎ প্রবাহ আই, এখানে কোনো একটা ঠিক নাই। তাহলে আই ইকুয়ালস টু আইদার ভি বাই আর হবে, অথবা আর ইকুয়ালস টু ভি বাই আই হবে, অথবা ভি ইকুয়ালস টু আই আর হবে। এখানে একটাও ঠিক নেই। ভি ইকুয়ালস টু কি হবে? আই আর হবে, আই আর, আই আর। তার মানে একটাও ঠিক নেই এখানে, কোনোটাই ঠিক দেখতেছি না আমি, কোনোটাই ঠিক দেখতেছি না। আচ্ছা ঠিক আছে, এবার পরেরটা আসি। রোধের একক কি? অবশ্যই রোধের একক ওহম। তাহলে ভোল্ট কিসের একক? ভোল্ট হচ্ছে বিভবের একক, বিভবের একক। আর ইউনিট এই শব্দটার মানে হইল একক, আর অ্যাম্পিয়ার এইটা হইল বিদ্যুৎ প্রবাহের একক, বিদ্যুৎ প্রবাহের একক। ওকে ওকে। কোনো পরিবারের দুই প্রান্তে বিভব পার্থক্য 20 ভোল্ট আর তড়িৎ প্রবাহ 2 অ্যাম্পিয়ার। দেখো একটা সিম্পল জিনিস তুমি ঠান্ডা মাথায় মনে রাখো, আই ইকুয়ালস টু ভি বাই আর। তাহলে তোমার কাছে কি চাইছে? রোধ চাইছে, আর চাইছে। তাহলে আর কে এই পাশে আনলে আই কে নিচে আনতে হবে, ভি বাই আই। তাহলে ভোল্টেজ কত?
20, আই কত 2, তো তুমি তো আবার ইংলিশে লিখতে হবে না, বাংলা লেখা অভ্যস্ত, তাহলে 20/2, তাহলে 20কে 2 দিয়ে ভাগ করলে 10 ওহম আসে। রোধের একক ওহম, তাহলে এই যে রোধ এটার একক ওহম, তাহলে এটা হচ্ছে একক। 220 বলবীয় পার্থক্য বিশিষ্ট কোনো পরিবারের মধ্যে দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হলে, তোমার কাছে কি চাইছে? বিদ্যুৎ প্রবাহ, তাহলে আই এর মান চাইছে, তাহলে আই ইকুয়ালস টু ভি বাই আর, তাহলে ভি হচ্ছে 220 ভোল্ট, আর রোধের মান হচ্ছে 20 ওহম, তাহলে এটা হচ্ছে 11 অ্যাম্পিয়ার। 11 অ্যাম্পিয়ার, এই হচ্ছে অ্যান্সার। ঠান্ডা মাথায় বোঝো জিনিসগুলো। 10 ভোল্টের একটি পরিবাহকের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে কত রোধ কত? সাথে সাথে মনের মধ্যে গেঁথে ফেলবা, আই ইকুয়ালস টু যদি ভি বাই আর হয় তাহলে আর ইকুয়ালস টু ভি বাই আই হবে, তাহলে ভি কত? ভি 10 ভোল্ট, আর আই কত? 5, তাহলে অবশ্যই 2 ওহম হওয়ার কথা, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। সোজা না? অনেক সোজা। প্রশ্ন এরকম প্রশ্নই আসে। তাহলে এখানে আবার আই চাইছে, তাহলে ওই যে কত অ্যাম্পিয়ার, তাহলে আই যদি চেয়ে থাকে তাহলে আই ইকুয়ালস টু ভি বাই আর, তাহলে ভি হচ্ছে 220 ভোল্ট আর আর হচ্ছে 10, তাহলে অবশ্যই এটা হচ্ছে 22 অ্যাম্পিয়ার হবে। দেখো যেই প্রশ্নগুলো আসছে একটা প্রশ্ন কঠিন না, সব প্রশ্ন সহজ। তুমি যদি কনসেপ্টটা বুঝবা, তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আই ইকুয়ালস টু ভি বাই আর, ঠিক আছে, তার মানে এইটা ঠিক নাই, আই ইকুয়ালস টু ভি বাই আর ঠিক আছে, তাহলে আর এর সাথে আই গুণ করলে ভি একা হয়ে যাবে, তাহলে এইটাও ঠিক আছে। সেই হিসাবে রাইট অ্যান্সার হচ্ছে অবশ্যই 2 আর 3। কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার। তড়িৎ বর্তনী, এইখানে হচ্ছে আসল খেলা। বর্তনী কাকে বলে? সহজ লাইন হচ্ছে বর্তনী, হ্যাঁ, এটাকে ইংলিশে বলা হয় সার্কিট, যদিও বানানটা কুইটের মতো, বিস্কিটের মতো, তাহলে এটাকে ইংলিশে বলা হবে সার্কিট। উচ্চারণটা কি হবে? সার্কিট। তাহলে সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ চলার, বিদ্যুৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে, বিদ্যুৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে বিদ্যুৎ বর্তনী বলে। সম্পূর্ণ পথ হইতে হবে, তাহলে সম্পূর্ণ পথটা কি জিনিস? সম্পূর্ণ পথ হচ্ছে যে আমার একটা ব্যাটারি হইতে হবে, আমার একটা ব্যাটারি হইতে হবে, তো ব্যাটারির অবশ্যই পজিটিভ আর নেগেটিভ সাইড থাকবে। তো ব্যাটারির সাথে কি করতে হবে? আমি তারকে কানেক্ট করাইছি, একটা বাতি, দুইটা বাতি, তিনটা বাতি, এটা হচ্ছে আমার সুইচ, আমি 3টা বাতি দেখাইলাম, 5টা 6টা 50টা 3000টা বাতিও হইতে পারে, কোনো সমস্যা নাই। প্রতিটা বাতি ড্রয়িং করার সময় আমরা এইভাবে ড্রয়িং করব। এখানে তাহলে কি দেখাইলাম স্যার? এখানে দেখাইলাম যে একটা ব্যাটারির প্রান্তটা থেকে চলে যাচ্ছে, তাহলে স্যার এটা নেগেটিভ আর এটা পজিটিভ হইলে কারেন্ট স্যার এই দিকে দৌড় মারবে, তো এই দিকে যদি দৌড় মারে কারেন্ট এইভাবে আসতে থাকবে এবং বিদ্যুৎ প্রবাহটা অন, তার মানে বাতি জ্বলে উঠবে। কিন্তু স্যার এই ঘটনাটা যদি স্যার এমনে হইতো যে স্যার আমি একটা ব্যাটারি নিলাম, নিয়ে স্যার হচ্ছে একটা তার দিয়ে যুক্ত করলাম, কিন্তু স্যার বাতি 3টা একটু অন্যরকম ভাবে লাগাইলাম, বাতি 3টা অন্যরকম ভাবে লাগাইলাম, তো লাগানোর পরে স্যার 1টা 2টা 3টা, তাহলে এইখানে যে 3টা বাল্ব আমি যুক্ত করেছি, এই বাল্বগুলোতে কারেন্ট যেই ফ্লোতে যেভাবে যাবে এখানে কিন্তু সেভাবে যাবে না। এখানে একটু চিন্তার ব্যাপার আছে। চিন্তার ব্যাপার হচ্ছে এখানে প্রত্যেকটা বাতি একটা তার দিয়ে যুক্ত, একটা তার, কিন্তু এইখানে বাতিগুলোতে যখন কারেন্ট যাবে, যখন কারেন্ট ফ্লো হবে, কারেন্ট ফ্লো হইলে এই বাতিটা দিয়ে এই বাতিটা দিয়ে এই বাতিটা দিয়ে আলাদা আলাদা কারেন্ট ফ্লো হবে, আলাদা কারেন্ট ফ্লো হবে।
এখন জিনিসটা তুমি কেমনে বুঝবা একটু ফিল করো, আমি একটু জিনিসটা বোঝানোর চেষ্টা করি। মনে করো যে আমাদের মেয়র হানিফ ফ্লাইওভার, মেয়র হানিফ ফ্লাইওভার। তো মেয়র হানিফ ফ্লাইওভারে ধরো এখানে অনেকগুলা গাড়ি আছে, কিন্তু এখানে ধরো যে টোকেন যে আমরা নেই বা টোকেন যে আমরা দেই, ওখানে যে টোকেন নেয়, সেখানে টোকেনের জন্য যদি একটা টোকেন ঘর থাকতো, তাহলে এখানে যতগুলা গাড়ি আছে প্রত্যেকটা গাড়িকে সিরিয়ালি দাঁড়াইতে হইতো এবং প্রত্যেকটা গাড়িকে একটা টোকেন পাস হয়ে যাইতে হইতো। তাহলে সেখানে গ্যাঞ্জামটা হয়েছে যে একটা গাড়িতে যদি কোনো সমস্যা হয় তাহলে বাকি সব গাড়ি দাঁড়ায় থাকতে হবে। কিন্তু যদি এমন না হইয়া এমন হইতো যে মেয়র হানিফ ফ্লাইওভারের যে রোডটা, মানে রোড, সেখানে হচ্ছে 1 2 3 4টা টোকেন, টোকেন নেওয়ার জায়গা। তাহলে এবং টোকেন নেওয়ার জায়গা যদি হয় তাহলে এখানে প্রত্যেকটাতে আলাদা 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 রাস্তা থাকবে। তো এখান দিয়ে যে গাড়িগুলো যাবে সে এই টোকেন পাস করে যাবে, এখান দিয়ে যে গাড়িগুলো যাবে এই টোকেন পাস করে যাবে। সিমিলারলি প্রত্যেকটা টোকেন আলাদা আলাদা। এখন কোনো কারণে যদি এখানে কোনো একটা যান্ত্রিক ত্রুটি হয়, টোকেন পোলে কোনো সমস্যা যদি হয়, তাহলে এই জায়গার গাড়িগুলো হয়তো বন্ধ থাকতে পারে, কিন্তু এই গাড়িগুলা তো চলবে। তাহলে আগের এক্সাম্পলটা ছিল শ্রেণী সমবায়ের এক্সাম্পল, আর এই এক্সাম্পলটা হচ্ছে সমান্তরাল সমবায়ের এক্সাম্পল। বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে একটু এখানে একটু তাকায় দেখো, এখানে একটু তাকায় দেখো, ফিল করো, এখানে তাকায় দেখো। তোমার এখানে একটা ব্যাটারি আছে, তো ব্যাটারির এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। প্লাস থেকে মাইনাসের দিকে কে, এই শব্দটার মানে হচ্ছে কি, এটা হচ্ছে কি, কি কি মানে হচ্ছে চাবি। তাহলে এই চাবি নিয়ে ও হচ্ছে এইখানে প্রবাহিত হচ্ছে। তাহলে কারেন্ট যে প্রবাহিত হচ্ছে, এখানে একটা রোধ বা রেজিস্ট্যান্স 1 আর রেজিস্ট্যান্স 2 দেওয়া হয়েছে। তো কোনো কারণে যদি এই রেজিস্ট্যান্সটা নষ্ট হয়ে যায় বা কোনো কারণে বাধাগ্রস্ত হয় বা কিছু একটা হইল, যান্ত্রিক ত্রুটি হইল, তাহলে এই যন্ত্রটা ঠিক থাকার পরেও এটা ডিফিকাল্টিসে পড়বে, এটা কাজ করবে না। তো এই কারণে শ্রেণী সমবায়ে যখন কারেন্টগুলো এইভাবে পাস হতে থাকে, এগুলো যখন পাস হতে থাকে, এইখানে সংযোগটা একটু মিস্টেক আছে। এখানে মাইনাসের সাথে এখানে মাইনাস হবে না, এখানে মাইনাসের সাথে এটা প্লাস হবে, আর এখানে প্লাসের সাথে এটা মাইনাস হবে। কিছু কিছু চিত্র একটু ভুল আছে, ভালো মানে ভুল আছে। সো অ্যামিটার বিদ্যুৎ মানে বর্তনীর সাথে মানে সিরিজ সংযোগে যুক্ত থাকে, সিরিজে। তো সিরিজে যুক্ত থাকার মানে হচ্ছে এইটার প্লাসের সাথে এটার মাইনাস কানেক্টেড থাকবে, এটার প্লাসের সাথে এটার মাইনাস, এটার প্লাসের সাথে এটার মাইনাস। এটার নাম হচ্ছে শ্রেণী বর্তনী। কিন্তু বিষয়টা যদি এমন হইতো সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে, সমান্তরাল বর্তনীতে এটার নাম কি মিটার? ভোল্ট মিটার। এটা দিয়ে কি মাপা যায়? এটা দিয়ে বিভব পার্থক্য মাপা যায়। তো এখন এইখানে কি হচ্ছে, এখানে প্লাস থেকে মাইনাসের দিকে যে কারেন্ট যাচ্ছে, কারেন্টের কিছু অংশ এখান দিয়ে পাস হবে, কিছু অংশ এখান দিয়ে পাস হবে, কিছু অংশ এখান দিয়ে পাস হবে। তার মানে এই কারেন্ট এদিক দিয়েও আসতে পারে, এদিক দিয়েও আসতে পারে, এদিক দিয়েও আসতে পারে। তার মানে প্রতিটা সংযোগের জন্য আলাদা আলাদা কানেকশন, ডিফারেন্ট কানেকশন। এইটার নাম হচ্ছে সমান্তরাল সংযোগ। বিষয়টা হচ্ছে কি? সমান্তরাল। এটাকে বলা হয় প্যারালাল কানেকশন, সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়। এইটাই হচ্ছে সবচেয়ে বেশি ইউজড আমাদের বাসা বাড়িতে, আমাদের বাসা বাড়িতে, আমাদের বাসা বাড়িতে এইটাই চলছে। আমাদের বাসা বাড়িতে আমরা সমান্তরাল সংযোগ ব্যবহার করা হয়, সমান্তরাল সংযোগ ব্যবহার করা হয়। তো এখন ব্যাটারির প্লাস এবং মাইনাস যে কানেকশন চলতেছে, এটা কেমন? এটা হচ্ছে দুইটা ভালভ, দুইটা রোধ একই লাইনে আছে, কিন্তু এইখানে আলাদা আলাদা লাইনে আছে। সুতরাং একটা নষ্ট হয়ে গেলেও বাকিগুলা সচল থাকবে এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সুইচ লাগানো যাবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সুইচ লাগানো যাবে। এইখানে কি হবে?
একটা সুইচ অন করলে সব জ্বলবে, যতগুলা শ্রেণী বর্তনীতে যুক্ত আছে সবাই জ্বলবে, কিন্তু এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সুইচ রাখা যাবে। এই কারণে বাসাবাড়িতে সমান্তরাল সংযোগ ব্যবহার করা হয়। তাহলে স্যার কেমন প্রশ্ন আসতে পারে? এখানে রেজিস্ট্যান্স এবং আই দেওয়া আছে, বর্তনীর বিভব পার্থক্য। তো স্যার এই যে এটা চাইছি আমি, তো একদম আমার মুখস্থ হয়ে গেছে, ভি ইকুয়ালস টু আই আর। তো আই হচ্ছে 3 অ্যাম্পিয়ার, তাহলে 3-র সাথে রেজিস্ট্যান্স হচ্ছে 18, তাহলে 3 18 54। সুতরাং এইটার অ্যান্সার হবে 54 ভোল্ট। এটার অ্যান্সার হবে 54 ভোল্ট। উদ্দীপকে বর্তনীর ক্ষেত্রে এটা হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে চাবি। তো চাবি খোলা অবস্থায় তড়িৎ প্রবাহিত হবে? জীবনেও না। চাবি যদি খোলা থাকে, এই চাবি যদি সংযুক্ত না থাকে, তাহলে তো বিদ্যুৎ প্রবাহিত হওয়ার কোনো রাস্তা নাই। আছে? রাস্তা নাই। তাহলে চাবি খোলা অবস্থায় তড়িৎ প্রবাহিত হবে না। এবার আমি একটু আগে বলছি যে আই ইজ প্রপোর্শনাল টু ভি, তাহলে ভি যদি বাড়ে আই বাড়বে ফর শিওর, তাহলে বিভব পার্থক্য বাড়লে তড়িৎ প্রবাহ বাড়বে। বর্তনীর সকল অংশে একই বিদ্যুৎ প্রবাহিত হয়। যেহেতু এটা একটা শ্রেণী সমবায়, সমান্তরাল না, তো তার যেহেতু একটা, তো কারেন্টের মান একই থাকবে শ্রেণীতে, তাহলে বর্তনীর সকল অংশে একই বিদ্যুৎ প্রবাহিত হবে। কথা এটা সত্য। বুঝতে পারলাম? পরেরটা, এটার রোধ কত? ভোল্টেজ দেওয়া আছে 20 ভোল্ট। তাহলে এইটা হচ্ছে কোষের চিত্র। কোষ তোমরা সামনে গেলে এই ড্রয়িংগুলো পাবা। এইটা হচ্ছে কোষের চিত্র। তাহলে কোষের এই যে দুই বিন্দু, এই দুই বিন্দুর বিভব পার্থক্য 20 ভোল্ট, এবং এই 20 ভোল্টে আই এর মান 5 অ্যাম্পিয়ার। তাহলে ভি ইকুয়ালস টু কি? আই আর। তাহলে আই এর মান কত? 5, আর রোধের মান হচ্ছে 20। অবশ্যই 5 20-এ 100 ওহম হওয়ার কথা। তাহলে রাইট অ্যান্সার এটা। তোমাদের বৃত্তি পরীক্ষায় এই প্রশ্নগুলো আসবে এবং তোমরা প্রপারলি অ্যান্সার করতে পারবা আশা করছি। এই বর্তনীটি, এটা একটা কি? শ্রেণী বর্তনী। তাহলে কিভাবে বুঝলাম? এইখানে রেজিস্ট্যান্স 1 আর রেজিস্ট্যান্স 2 একদম সমান সমানভাবে একই তারে কানেক্টেড আছে। একই তারে কানেক্টেড আছে, আছে না? আছে। তাহলে বাসাবাড়িতে ব্যবহার অধিক সুবিধাজনক না, আমরা বাসাবাড়িতে সমান্তরাল সংযোগ ব্যবহার করি। তাহলে এই যে অনুক্রম, এইটারই বাংলা হচ্ছে শ্রেণী। তাহলে এটা শ্রেণী সংযোগ বর্তনী, ঠিক আছে। সকল অংশে একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়, একই কথা, একই পরিমাণ। আই সেম, মানে সিরিজে শ্রেণীতে 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 আই একই থাকবে, খালি সমান্তরালে আইটা চেঞ্জ হবে। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে 2 ও 3। সোজা না? পারা যাবে, তোমরা পারবা, তোমরা না পারার কেউ না, তোমরা পারবা। তাহলে দুইটা যন্ত্র ব্যবহার করছি আমি, একটা নাম অ্যামিটার আর একটা ভোল্টমিটার। এটা হচ্ছে অ্যামিটার, শব্দটা হচ্ছে অ্যামিটার। সোজা বাংলায় শ্রেণী সংযোগে যুক্ত থাকবে, শ্রেণী সংযোগে যুক্ত যন্ত্র, শ্রেণী সংযোগে যুক্ত যন্ত্র। তাহলে একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। তাহলে এই যে এই মামুর বেটা, এইটা হচ্ছে লাল রেড, আর এই মামুর বেটা হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাকটা কি দিয়ে বুঝাবো? এইটা হচ্ছে ব্ল্যাক। তাহলে রেডটা অলওয়েজ পজিটিভ আর ব্ল্যাকটা নেগেটিভ। এটা দিয়ে কি মাপা যায়? অ্যামিটারটা হচ্ছে এইরকম। কেমন? একটা সিম্পল একটা এক্সাম্পল দেই, সিম্পল একটা এক্সাম্পল। তোমরা যদি একটু অ্যামিটার চিন্তা করো, অ্যামিটার, হ্যাঁ, ধরো আমি একটা সিম্পল একটা সার্চ দিলাম অ্যামিটার, তাহলে দেখবা অ্যামিটারটা হচ্ছে কেমন, এই যে এমন। অ্যামিটারটা হচ্ছে এইরকম। আচ্ছা, এইটার কনসেপ্টটা, একটা ছবিটা এমনি দেখাই। এই যে এইরকম একটা যন্ত্র, এই যে এইরকম যন্ত্র, বা হ্যাঁ, এই যে একটা যন্ত্র যেটা এককটা মিলি অ্যাম্পিয়ারে থাকে, মিলি অ্যাম্পিয়ারে থাকে। তো এখান থেকে একটা তার বাইর হয়, এখান থেকে একটা তার বাইর হয়। এম এ, এটার মানে হচ্ছে মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার মানে যেটা 10⁻³ এম্পিয়ার এককে প্রকাশ হয়।
তো এই কাঁটাটা, এই ঘড়ির কাঁটাটার মতো যে কাঁটাটা, এটা এমনি করে ডানে বামে সরে। তো ও কানেকশন করলে ও বোঝায় যে রেডটা হচ্ছে প্লাস আর ব্ল্যাকটা হচ্ছে নেগেটিভ। তো প্লাসের সাথে আমার উৎসের মাইনাস আর মাইনাসের সাথে আমার উৎসের প্লাস যখন যুক্ত করব, তখন এই কাঁটাটা একটু ডানে বামে গিয়ে বোঝায় দিবে যে এখানে কত কারেন্ট আছে, কত কারেন্ট আছে। তার মানে হইলো আমি যখন অ্যামিটার বলবো, এটা হচ্ছে শ্রেণী সংযোগযুক্ত যন্ত্র যা যা অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার এককে মান প্রদর্শন করবে, মান প্রদর্শন করবে অ্যাম্পিয়ার এককে। তাহলে বিষয়টা কেমন দাঁড়াচ্ছে? অ্যাম্পিয়ার এককে মানে মিলি অ্যাম্পিয়ার এককে, এবং এটা শ্রেণী সমভাবে যুক্ত থাকবে। একটা এক্সাম্পল দিই, যেমন মনে করো এইটা হচ্ছে প্লাস মাইনাস। তো এখন এইটাকে যখন রেজিস্ট্যান্সের সাথে যুক্ত করব আমি, তখন অ্যামিটারটা অবশ্যই এইভাবে যুক্ত হবে যে অ্যামিটারের পজিটিভ পার্ট নেগেটিভ পার্ট তার সাথে শ্রেণী সমবায় যুক্ত থাকবে। তো এই অ্যামিটার কেমনে যুক্ত থাকবে? শ্রেণীতে যুক্ত থাকবে, যুক্ত। আর এটা হচ্ছে ভোল্টমিটার, প্রায় সিমিলার দেখতে। ভোল্টমিটার বিভব পার্থক্য বোঝাবে, কিন্তু এইটা থাকবে সমান্তরাল সংযোগে। তাইলে এইটার নাম হচ্ছে ভোল্টমিটার। এটা কি? সমান্তরাল, সমান্তরাল সমবায়ে যুক্ত, সমান্তরাল সমবায়ে যুক্ত। তাহলে কনসেপ্টটা কেমন হবে? কনসেপ্টটা হচ্ছে এটা প্লাস এটা মাইনাস, তো এইটার মধ্যে বিষয়টা এরকম। তো ভোল্টমিটারটা কানেক্টেড থাকবে হচ্ছে এইখানে, ভোল্টমিটার কানেক্টেড থাকবে এইখানে। তার মানে বিভব পার্থক্যে যে মেশিনটা, এটা সমান্তরাল সমবেশে থাকবে। তার মানে কথা কিছু আছে যে কথাগুলো ইজিলি একটা মানুষ চিন্তা করলে, তোমরা ক্লাস 8-এর স্টুডেন্টরা বা আপনারা যারা টিচাররা যারা ক্লাস 8-এর বাচ্চাদেরকে পড়ান, এগুলো সহজ, এগুলো নিজে থেকে পড়া যায়। আমি এখানে এগুলো পড়াবো না, এবং পরবর্তীতে আমি যেই সৃজনশীলগুলো এখানে দিয়েছি, এই সৃজনশীলগুলো নিজ দায়িত্বে করবা। দেখাচ্ছি আমি কোন যন্ত্রের সাহায্যে বর্তনী দুই বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করা যায়। অবশ্যই ভোল্টমিটার। আর এখানে একটা শব্দ আছে গ্যালভানোমিটার, এইটা দিয়ে তড়িৎ বিক্ষেপ মাপা যায়। তড়িৎ বিক্ষেপ মানে হচ্ছে ক্ষুদ্র সময়ের বিদ্যুৎ, এর দূর মনে রাখবা। অ্যামিটার দিয়ে বিদ্যুৎ প্রবাহ মাপা যায়, অ্যামিটার দিয়ে বিদ্যুৎ প্রবাহ মাপা যায়। আর জেনারেটর হচ্ছে বিদ্যুৎ উৎপাদন কৌশল। জেনারেটর এটা যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। তাহলে জেনারেটর হচ্ছে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে কনভার্ট করে, কনভার্ট করে। বুঝতে পারছি? ওকে। কোন মৌল দুটির সাহায্যে ফিউজ প্রস্তুত করা? আচ্ছা, ফিউজের বিষয়টা একটু আলাদা, এটাকে একটু আমি বলে দিই। ফিউজ এই শব্দটা হচ্ছে একটা নিরাপদ যন্ত্রাংশ, নিরাপদ যন্ত্রাংশ। কেমন? যেমন মনে করো, ঠান্ডা মাথায় একটু বোঝো, তোমার একটা টিভি আছে, এই টিভিটা 5 অ্যাম্পিয়ার কারেন্ট সহ্য করতে পারে। তো এখন তুমি এই টিভিটার সাথে সার্কিটের কানেকশন দিছো, তোমার বাসার যে সুইচ, মেন সুইচ, সেখান থেকে যে বাসায় যে কারেন্ট সাপ্লাইয়ের যেই সকেট, সেই সকেট থেকে এই বিদ্যুতের প্রবাহটাতে তোমার টিভিতে 5 অ্যাম্পিয়ার কারেন্ট গেছে। এখন কোনো কারণে যদি এখানে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ আসে, অতিরিক্ত, তাহলে এই টিভির যন্ত্রাংশটাগুলো নষ্ট হয়ে যাবে। তো এই কারণে এইটার আগে একটা ফিউজ যদি আমি বসাইতে পারি, যেই ফিউজ নির্দিষ্ট মাত্রার কারেন্টের বেশি কারেন্ট গেলে এটা গলে যাবে, গলে যাবে, এটা গলে যাবে। তখন এই ফিউজটা আমার নিরাপদ যন্ত্রাংশ হিসাবে ট্রিটেড হবে। এবং এখানে সীসা এবং টিনের মিশ্রণ থাকে, সীসা এবং টিন। কোথায়?
এটা দেখো তোমাদের বইয়ের মধ্যে ফিউজের যে অংশটা আছে সেখানে হালকা করে একটা জায়গায় লেখা আছে, এবং এই জিনিস সোজা, তোমরা এগুলা পারবা। এই লাইনগুলো পড়ো, আমি যা যা বলছি এগুলো একটু লাইনগুলো পড়ো। এই যে এখানে ফিউজ আছে, তো এখানে লেখা আছে যে এটা হচ্ছে টিন এবং সীসার তৈরি একটি সংকর ধাতু। সংকর মানে একাধিক ধাতুর মিশ্রণ। এই যে এইটা হচ্ছে সেই সংকর ধাতু, এই যে এইটা হইল সংকর ধাতু। কই গেল? এই যে এটা, দাঁড়াও, ওই একটু হচ্ছে একটু কেমন জানি মানে নাড়াচাড়া করছি তো একটু ভয় পেয়ে গেছে। আবার এমনি কারেন্ট পড়াইতেছি। তো সাধারণত আমি মানে যতগুলো ভিডিও দিয়েছি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের বইয়ের সব পিডিএফ আমি দাগায় দিছি। তো এটা একটু মনে হয় একটু টেনশন করতেছে, টেনশন করুক, আমি একটু বাই দিস টাইমে আমার স্লাইডে আসি। তাহলে হচ্ছে সীসা এবং টিন। তো সীসা এবং টিন কেমন? সীসা হচ্ছে লেড, হ্যাঁ, সীসা হচ্ছে লেড পিবি, আর টিন হচ্ছে স্টেনাম। নিচের কোনটি ফিউজের বৈশিষ্ট্য? অবশ্যই এটা সংকর ধাতুর তৈরি, ওটা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয় না, নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হয়। সো অবশ্যই উত্তপ্ত হয়, উত্তপ্ত হয় না এটা বললে হবে না, উত্তপ্ত হয়েই গলে যায়। বৈদ্যুতিক পাখা চালানোর জন্য কত অ্যাম্পিয়ার ফিউজ লাগবে? একেবারে বইয়ের কন্টেন্ট, একেবারে বইয়ের কন্টেন্ট, বহুত কষ্ট করে আসছি এখানে, দেখো এই যে দেখো একেবারে বইয়ের কন্টেন্ট। সাধারণত 5 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার। হ্যাঁ, এই যে এই লাইন তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। সেটা কি? দেখো, বাতি, পাখা, টিভি, বাতি, পাখা, টিভি, পাখা মানে ফ্যান, টিভি 5 অ্যাম্পিয়ার। ইলেকট্রিক কেটলি বা ইস্ত্রির জন্য আমরা যেটা দিয়ে আয়রন করি 15 অ্যাম্পিয়ার, এবং ওই যে বাড়ির মেইন ফিউজ 30 বা 60 অ্যাম্পিয়ার। এটা পরীক্ষায় আসেই আসেই। তাহলে এখানে তাকায় দেখো, বৈদ্যুতিক পাখা 5 অ্যাম্পিয়ার, একদম মুখস্থ। টেলিভিশনে কত অ্যাম্পিয়ার ফিউজ? টেলিভিশন, তাহলে এই যে আমরা বলছি না এখানে, এই যে টিভি, এই টিভি মানে টেলিভিশন, কত অ্যাম্পিয়ার? 5 অ্যাম্পিয়ার। ক্লিয়ার একদম, বইয়ের মধ্যে যা আছে বই থেকে এমসিকিউ আসে। স্ত্রীর জন্য কত অ্যাম্পিয়ার? 15 অ্যাম্পিয়ার। এই স্ত্রী কিন্তু ওই স্ত্রী না, আমরা যাকে বিয়ে করি সে হচ্ছে আমাদের প্রাণপ্রিয় স্ত্রী, যেই হচ্ছে আমাদের বেস্ট হাফ, বেটার হাফ না। ওই স্ত্রী আর এই স্ত্রী এক না, কিন্তু দুইজনই মাঝে মাঝে উত্তপ্ত থাকে। বৈদ্যুতিক বর্তনীতে দুর্ঘটনা এড়ানোর জন্য যে ফিউজ ব্যবহার করা হয় সেটা কিসের? সরু এবং কম গলনাঙ্কে, সেটা বুঝলাম। টিন এবং তামা তো থাকে না, টিন এবং সীসার তৈরি হয়। তাহলে এখানে রাইট অ্যান্সার 2 ও 3। ইজি না? তোমাদেরকে কত ইজি করে বলে দেই। প্রেসার কুকার রান্না করলে শতকরা কত? এই যে ডেটা, এই যে ডেটা প্রেসার কুকার, হ্যাঁ, এইখানে হঠাৎ করে প্রেসার কুকারের যে কনসেপ্টটা আছে, দেখি আর একটু বুঝি। সেখানে তুলনায় দ্বারা দ্বারা বিদ্যুতের কার্যকরী ব্যবহারে প্রেসার কুকারের কথা, একটা টেনশনে পড়ে গেলাম তো। এটা অধ্যায়ে যা শিখলাম, এই অধ্যায়ের মধ্যে কোনো জায়গায় ওয়েট ওয়েট ওয়েট, কারারই লৌহ কপাট, কপাট, কপাট মানে দরজা, কারারই লৌহ কপাট। কিন্তু এটা খুব টেনশনে পড়ে গেলাম তো। সেটা বুঝলাম গলে যাবে, গলে যাবে, আচ্ছা সব বুঝলাম গলে যাবে, কিন্তু এখানে একটা টেনশনে পড়ে গেলাম। কোনো এক জায়গায় এটা আছে, এটাকে খুঁজে বের করতে হবে। আমি এক্স্যাক্টলি ডেটা মনে করতে পারছি না, তোমরা মনে করে আমাকে একটু বলে দিও। হ্যাঁ, আমার এক্স্যাক্টলি মনে নেই, যেহেতু এটা একেবারে বইয়ের থেকে আসে কন্টেন্টগুলো। বিদ্যুতের কার্যকর ব্যবহার অপচয় রোধ করতে হলে প্রেসার কুকার ব্যবহার করতে হবে, এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করতে হবে, জলবিদ্যুৎ ব্যবহার, সবই সম্ভব। জলবিদ্যুৎ বুঝো? জলবিদ্যুৎ হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটি, অর্থাৎ পানির স্রোতকে কাজে লাগিয়ে যেটা হয়। প্রেসার কুকার ব্যবহার করতে হবে, এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করতে হবে, ঠিকঠাক, তিনোটাই চলবে। কমপ্লিটলি সব লিখে দিছি। এই স্লাইডের পরে আমি সাধারণত তোমাদেরকে আর কোনো কিছু বলি নেই। আমার এই স্লাইডে যা যা আছে সুন্দর মতো মনোযোগ দিয়ে পড়বা, তোমাদের পড়ার জন্য, জানার জন্য। এবং আমি যেই সিকিউ এমসিকিউ শর্ট কোয়েশ্চেন এখানে দিছি, এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা মানে আমি বলবো 0%, বাকিটা তোমাদের উপরে। তো আমি চেষ্টা করছি তোমাদেরকে বেসিক পড়ায় দেওয়ার,
এর বাইরে আমি কোনো কিছু বলি নাই। বেসিকের ক্ষেত্রে যতটুকু সম্ভব ক্লাস 8 এর কনসেপ্টে যা, যা আছে সব কিছু এখানে আছে। আর তোমরা বাসায় এই সিকিউগুলা প্র্যাকটিস কইরা আমাকে একটু জানাইবা কেমন লাগলো। এই সিকিউর বাইরে কোনো সিকিউ আসার সম্ভাবনা নাই। তো আমরা তোমাদেরকে চেষ্টা করতেছি ভালো করে পড়ানোর, বেসিক বুঝাই দেওয়ার, সিকিউ এমসিকিউ অ্যান্সার করার দায়িত্ব নেও তোমরা। আর বাকিরা আমরা আমাদের পেইড ব্যাচে পড়াবো। থ্যাংক ইউ সো ভেরি মাচ।